বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে একের পর এক নাটকীয়তা। ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আলবি সেলেস্তারা। অন্যদিকে বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের সর্বশেষ খবর নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক। আমার সঙ্গে রয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকেন্দার আলী। সেকেন্দার আলী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কি মনে হচ্ছে আর্জেন্টিনা ইয়ার সাথে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। সুইজারল্যান্ড ১০ দলে পরিণত হয়েছে, কিন্তু তারা লড়াই করেছে। শেষ মুহূর্তের গোলে তারা ৩-১ ব্যবধানে জয় হয়েছে। কি মনে হচ্ছে খেলা দেখে আসলে? এবং যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাতে আমরা প্রথম দেখেছি আর্জেন্টিনা লিড নিয়েছে, তার পরবর্তীতে সেখান থেকে খুব আর্লি লিড নিয়েছিল। সেখান থেকে যেভাবে তারা কামব্যাক করেছে সুইজারল্যান্ড, এভাবে প্রত্যাশা করিনি, কারণ সুইজারল্যান্ড অলওয়েজ ব্যাকফুটের একটা দল এবং তারা কিন্তু বিশ্বকাপের এই পর্যায়ে আসবে সেটাও চিন্তা করা হয়নি। সেই জায়গা থেকে তারা যখন এই পর্যায়ে এসেছে এবং তারা কম্পিটিটিভ একটা গেম খেলেছে, এই গেমটার অর্থ হলো আপনি আর্জেন্টিনার কিছু দুর্বলতাও কিন্তু প্রকাশ পায় এতে, যেসব দলের বিপক্ষে খেলে এসছে সেই জায়গাগুলো থেকে চিন্তা করলে তার সামর্থ্য অনুযায়ী বেশ খেলেছে। একটা গোল শোধ দিয়ে তারা যখন সমতায়, এই ম্যাচটা যখন অতিরিক্ত সময়ের দিকে যাবে অথবা এই ম্যাচটা যখন তাদের হাতে চলে যাবে, সেই সময় একটা অঘটন ঘটে গেল ম্যাচের ভেতরে। সেটা হলো যে প্লেয়ারটাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হলো, সেটা রেফারি আমার মনে হয় অজান্তেই একটা ভুল করে বসেছিলেন, অথবা আপনার যে কাজটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি, যে একটা ভান করার জন্য শুধুমাত্র তাকে হলুদ কার্ড দিয়ে দিবেন, যেহেতু তার একটা লাল কার্ড ৪৪ মিনিটেই দিয়ে আপনি শো করেছিলেন। সেক্ষেত্রে তার উচিত ছিল এই ব্যাপারগুলো মৌখিকভাবে সতর্ক করা। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। নর্মালি সাধারণত রেফারিরা এটাই করে থাকেন, কিন্তু কেন তিনি এখানে লাল কার্ড দিতে বা আর একটা হলুদ কার্ড দিতে গেলেন সেটার কোনো মানে হয় না, মানে খুঁজে পায় না। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। আপনার সুইজারল্যান্ডের কোচও কথা বলেছেন। এটার থেকে বোঝা যায় কিছু জিনিস তো ভেতরে ভেতরে ঘটছেই, যেটা হচ্ছে যে আপনি যখনই একটা দেখবেন যে এই দলটা পিছিয়ে থাকে বা এই দলটা ব্যাকফুটে চলে যায়, তখন প্রতিপক্ষকে কোনো না কোনোভাবে রেফারিরা দেখতে, প্রত্যেকটা এটা কনসিকোয়েন্স, আমি জানি না এটা কোনো কাকতালীয় ঘটনা কি না বা এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, এটা বাস্তবিক চোখে যেটা দেখা যাচ্ছে সেটাই আমি আসলে বর্ণনা করছি, যে কোনো না কোনো ঘটনা ঘটে ওই সময়, এবং সেটা গতকালকেও ঘটলো। আমরা দেখিয়েছি ওখানে বেশ কয়েকজন প্লেয়ার আর্জেন্টিনা, তারা কিন্তু ওদের গায়ে হাতও দিচ্ছে, ধাঁচকা ফেলে দিচ্ছে, এই করছে, কিন্তু সেটার মধ্যে কোনো কার্ড শো করা কিংবা ওই ফাউলও দিচ্ছে না। এই যে বিষয়গুলো, এটার থেকে কিছু জিনিস তো অড লাগে। আপনার ওরা ভালো খেলেই যেতে, কিন্তু অড তো লাগে। এই যে চোখে লাগা, সমস্ত পৃথিবীর মানুষ তো আর নির্বোধ নয় এবং বা পক্ষপাত দুষ্টও নয়। কিছু মানুষ তো চোখ খুলে খেলা দেখে এবং তাদের ব্রেন সজাগ থাকে। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, এটা তো সারা পৃথিবীতেই আলোচিত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এই গেমে রেফারি একটা হয় নির্বোধের মতো কাজ করেছেন, অথবা তিনি ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করেছেন, যে তার সেকেন্ড হলুদ কার্ডটা দেয়া। আপনি যখন আর্জেন্টাইন প্লেয়ারকে হলুদ কার্ড দিলেন, তখন সে যখন বলল না আমি কিছু করিনি, সেই মুহূর্তে এই ঘটনা কিন্তু আমরা কেপ ভার্দের বিপক্ষ দেখেছি, কোনো টাচ ছাড়া আর্জেন্টাইন প্লেয়ার প্রতিপক্ষের ওখানে পড়ে গেল এবং পরবর্তীতে তাকে কিন্তু ওইটা ফাউল দেওয়া হলো। কোনো টাচ, মানে 2 হাত দূরে রয়েছে দুই দিক থেকে প্লেয়ার, তারপরেও এমনিতে পড়ে গিয়ে, মানে স্বেচ্ছায় পড়ে গিয়ে, ওকে তো তখন হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু দেয়নি। এই যে না দেয়া, এগুলি একেবারে প্রমাণ করে যে সামথিং ইজ রং। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এরপরও তারা যেভাবে 10 জনের দল নিয়ে ফাইট করে গেছে, 109 মিনিট পর্যন্ত বোধহয় তারা ফাইট করেছে, তারপরে গিয়ে তারা গোল করলো। গোল করে আপনার যখন সেকেন্ড গোলটা হয়ে গেল, তখন আর থাকে না, এনার্জি থাকে না। একজন ল্যাকিংস থাকা মানে অনেক ল্যাকিংস হয়ে যাওয়া। আর সমমানের দল যখন হয়, তখন কিন্তু কম্পিটিশন লেভেলটার উচ্চগ্রামে থাকে। যখন হাই লেভেলে ইন্টেন্স হাই থাকে, তখন আপনাকে সমানভাবে পাল্লা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। যদি আপনি খুব মেরে খেলতো ওরা, তাহলে ডিফারেন্ট সিনারি হতো। ঠিক আছে, আমরা তো বিদায় হয়ে যাচ্ছি, তখন যদি যে হাড্ডাহাড্ডি একদম কড়া মার্কিং করতো এবং মেরে দিত, শরীরে আঘাত করে হাত পা ভেঙে দিত, তখন কিন্তু অন্যরকম হতো। কিন্তু বিষয়টা তারা করেনি। এটা যদি আগের ক্যামেরুন কিংবা ওই আপনার প্যারাগুয়ের মতো দল হতো, তাহলে তারা সেই কাজটাই করতো, কিন্তু সেটা তারা করেনি। তারা ভদ্রতার পরিচয় দিয়েছে, কারণ তারা ইউরোপীয় ম্যাক্সিমাম দলগুলি একটু জেন্টাল, এবং তাদের এই যে ফুটবলীয় শৈলী বজায় রাখা এবং শৃঙ্খলা ধরে রাখা, এটা তাদের একটা
চারিত্রিক বৈশিষ্ট্য। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস নেদারল্যান্ডস একটু হলেও আপনার ওই দলগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো অনেক বেশি সহনশীল, সেইটার প্রমাণ কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পেয়েছি। এটা ফিফা সভাপতির দেশ, তারপরেও সুইজারল্যান্ড কিন্তু কোনো সুবিধা পায়নি, বরং অসুবিধায় পেয়েছে। তার বিরুদ্ধে ফিফা সভাপতির বিরুদ্ধে এবার আসলে তদন্তটা ভালো মতো করা উচিত। মনে হচ্ছে আসলে এই আর্জেন্টিনা জিতে কিন্তু তাদের আবার ম্যাচ জেতার পর তাদের আবার ব্যাখ্যা দিতে হচ্ছে বারবার। দেখলাম আর্জেন্টিনার যে কোচ স্ক্যালোনি, তাকেও প্রশ্ন করা হয়েছিল আপনাদের ফিফা কোনো পক্ষপাতিত্ব করছে কিনা। তিনি বলেছেন যে এত অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরে এই ধরনের অভিযোগ আসলে হাস্যকর। কি বলবেন আসলে? দেখুন, প্রযুক্তি থাকে কিন্তু প্রযুক্তির সুবিধা তো দেওয়াই হয়, কেউ না কেউ পায়। আমরা তো দেখি সব জায়গাতেই কোনো না কোনোভাবে যাকে আমরা রাখবো, যাকে টিকিয়ে রাখবো, সেই দলটার প্রতি বা সেই মানুষের প্রতি একটা সহানুভূতি বা কিংবা একটা আলাদা আপনার সিম্পেথি তাদেরকে দেওয়া হয়, এবং সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি। ক্রিকেটে আমরা সবসময় দেখতে পাই কেন ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপে কিংবা এশিয়া যেটা হয় এশিয়া কাপ কিংবা গেমসে সব জায়গায় কেন থাকে, বিকজ অফ ফিনান্সিয়াল মডেল। ওটাকে সাকসেস করার জন্য বা ভায়াবল করার জন্য এটা করে। এই মুহূর্তে মেসি হলো এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। তার উপস্থিতি মানেই হচ্ছে টিভির পর্দায় কোটি কোটি মানুষ, শত কোটি মানুষের হামলে পড়া, মানে খেলা দেখতে বসা। আর তাতেই দেশে দেশে টিআরপি বেড়ে যাবে এবং সেখানে বিজ্ঞাপনের বাজার হাই রেট পাবে, ফলে বাণিজ্যটা খুব ভালো হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সো তাদেরকে তো টিকিয়ে রাখা ফিফার নৈতিক দায়িত্ব। তো সেই জায়গা থেকে এই অভিযোগগুলো কিন্তু আসছে বাণিজ্যিকভাবে ভাইভাবে চিন্তা করে। কিন্তু এখন যদি বলেন যে হ্যাঁ তারা কি তাহলে না খেলেই এই পর্যায়ে আসছে, অবশ্যই অবভিয়াসলি নট। আপনার ধরেন একটা সুপার পাওয়ার দলকে আপনার বেশি সুবিধা দিতে হয় না, সামান্য সুবিধা দিলে কিন্তু তারা ওইটাকে ক্যাপিটালাইজ করে এগিয়ে যায়। আমরা গতকালকে দুটো ম্যাচ দেখেছি, কিন্তু দুটো ম্যাচ, রাতে একটা ম্যাচ গিয়েছে, সেটা হলো ইংল্যান্ড আর নরওয়ের ম্যাচ। নরওয়ে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল, হাল্যান্ড গোল করেছিল, কিন্তু এখানে তিনি পারেননি। উল্টো হাল্যান্ডকে দেখলাম মেজাজ হারে যেভাবে একজন প্লেয়ারকে, ইংল্যান্ডের একটা প্লেয়ারকে যেভাবে ছুঁড়ে মারলেন, তিনি তো অনেক লম্বা চড়া ফিগার, অনেক বড়, তো তিনি যেভাবে ছুঁড়ে মারলেন তাতে মনে তুলে ধরে ছুঁড়ে মারেন না, এটা ভাগ্য। তো এটা হচ্ছে মেজাজ হারানো, যখন আপনি গোল করতে পারবেন না, আপনাকে সুযোগ দেওয়া হবে না। ইংল্যান্ড অনেক দুর্দান্ত একটা টিম, তারা যেভাবে খেলেছে। আমি তাহলে এটা বলার আগে আপনি যে কোশ্চেনটা করেছিলেন সেটার উত্তর দেওয়া উত্তম। সেটা হচ্ছে স্কালোনিকে ব্যাখ্যা দিতে হচ্ছে। আসলে তাদের জন্য কিন্তু একটা ডিসগ্রেস। প্রতিনিয়ত যেখানে মিডিয়া কোশ্চেন করছে, সারা পৃথিবীর সামাজিক যোগাযোগ মাধ্যম অন্য কারুরকে নিয়ে কিন্তু এরকম প্রশ্ন উঠছে না, বা ইংল্যান্ডকে নিয়ে কিন্তু এরকম প্রশ্ন করছে না, ফ্রান্সকে নিয়ে এরকম প্রশ্ন করছে না, অন্য দলগুলোকে নিয়ে করছে না, শুধুমাত্র আপনাকে নিয়ে প্রশ্ন করছে। মানে আপনার সবাই তো পৃথিবীর আপনার বিরুদ্ধে না, আপনার শত্রু নন। তার মানে হচ্ছে যে এই মানুষগুলো ফুটবলকেই পছন্দ করে, ফুটবলেরই ভক্ত, বরঞ্চ আর্জেন্টাইন সমর্থকই তো অনেক বেশি। তো সেই জায়গা থেকে তারাও যখন এই প্রশ্ন করে, তখন আপনাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে, ডাল মে কুছ কালা হ্যায়। এবার আমরা নরওয়ে ইংল্যান্ড ম্যাচে আসি। শেষ মুহূর্তে 93 মিনিটে তারা গোল করে তারা 2-1 ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তো নরওয়ের খেলা এবং ইংল্যান্ডের খেলা কেমন দেখলেন? বেলিংহাম জোড়া গোল করেছেন, কেমন দেখছেন আসলে ইংল্যান্ডকে? দেখুন, এই নরওয়ে কিন্তু খুব ভালো দল, অ্যাটাকিংটা খুব ভালো করেছে, কিন্তু তারা যেভাবে ব্রাজিলের বিপক্ষে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা ইংল্যান্ড দেয়নি। ব্রাজিল যেটা করেছিল সেটা, ব্রাজিল প্রেসিং ফুটবল খেলেনি। ব্রাজিল সবসময় খেলেছে অ্যাটাক, নিজেরা গিয়েছে, তারপর বল হাতছাড়া হয়ে গেলে, অন্য পায়ে গেলে তারা ওটাকে ডিফেন্স করেনি। কিন্তু ইংল্যান্ড কিন্তু ডিফারেন্ট, বল হারালে ওই ফরওয়ার্ড দৌড়ে এসে ওখান থেকে উইং ব্যাক থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বা ওখানে ফাউল করে অথবা বল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে। এই যে লড়াই, এই যে আপনার ডিফেন্সিভ করার, অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। আবার যদি বল হারান তখন আপনার মিডফিল্ডেই তা প্রতিহত করা, সেটা হলো সবচেয়ে বেশি সাকসেস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবং সেটাই কিন্তু ইংল্যান্ডের এই খেলার মধ্যে আমরা দেখেছি, যে কারণে আপনার হাল্যান্ড কিন্তু তার স্পেস পায়নি, যে তাকে একেবারে গায়ে গায়ে লেগে থাকে না, কিন্তু মার্কিং একটা ছিল, অদৃশ্য মার্কিংও ছিল, একটু ডিস্টেন্স রাখা মার্কিংও ছিল। সেই মার্কিং থেকে যদি চিন্তা করেন তাহলে সে একদম স্পেস পায়নি। যে গোলটা করেছিল প্রথমে, তারা দারুণ গোল করেছে ওই ছেলেটা, যে তার এই গোলটাকে আমরা সাধুবাদ জানাই, বাহবা জানানোর ফলে ওই তার পরবর্তীতে যদি আপনি চিন্তা করেন যে যেভাবে কামব্যাক করা, আপনার বেলিংহাম যে গোলটা করলেন, তবে বেলিংহাম, তার ওই গোলটা সুন্দর ছিল। এই গোলের পরে আপনার
পুরো 90 মিনিট বা নির্ধারিত খেলা আপনার 1-1 সমতায় ছিল। তার মানে হচ্ছে আপনার অতিরিক্ত 30 মিনিটের খেলা আপনাকে খেলতে হয়েছে এবং তারা সেটা খেলেছে মাত্র শুরুতেই, গেমের শুরুতেই 30 মিনিটসের তারা গোল করে এগিয়ে গিয়েছে, 2-1 করেছে। পরবর্তীতে আর তারা গোল কনসিভ করেনি এবং যে গোল মেশিন 600 কতদিন পরে যেন তিনি গোল করতে পারলেন না, মানে হাল্যান্ডের কথা বলছি। আপনার সেই বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ম্যাচে নামলেই তিনি গোল পান। তার মানে হচ্ছে তিনি হচ্ছেন একজন গোল মেশিন হয়ে গিয়েছিলেন। যেভাবে গোল করেন, যেভাবে দৌড় দেন এবং যেভাবে তিনি কিন্তু ড্রিবলিং করা লোক না, তিনি কারিগরি দেখানোর লোক না। তিনি একটা শট মারবেন, সুযোগ পেলেও সেটাকে একদম গোল পোস্টে পাঠিয়ে দিবেন, একটা হেড নেবেন, সুযোগ পেলে গোল করে আপনার লিড এনে দেবেন। তো সেই জায়গায় কালকে তিনি একেবারেই পারেননি। সেটা না পারার কারণ হলো আপনার ওই যে ইংল্যান্ড গুছিয়ে এবং পরিকল্পিতভাবে মার্কিং দিয়ে আপনার খেলে গেছেন। আবার আরেকটা জায়গায় যদি চিন্তা করেন যে ইংল্যান্ডের সবচেয়ে বড় জিনিসটা ছিল মিডফিল্ড থেকে কেইনরা খুব ভালো ডেলিভার দিয়েছে, চেরা পাস, তার সঙ্গে ছোটো ছোটো পাস এবং বড় পাস, সব ধরনের তারা গেম করেছেন এবং তাদের কারিগরিগুলিও খুব সুন্দর। তো এই ধরনের দলকে, ইংল্যান্ড দলটাকে আমার অনেক ডিফারেন্স মনে হয়েছে। তারা মাঝখানে বোধহয় এক বিশ্বকাপে শুধুমাত্র 22-এর বোধহয় তারা সেমিফাইনাল খেলতে পারেনি, 18-তে তারা সেমিফাইনালিস্ট ছিলেন। তো আবার তার মানে হচ্ছে চতুর্থবারের মতো তারা এই সেমিফাইনালে এলো বিশ্বকাপে। তার 66-এর চ্যাম্পিয়ন, এরপরে জিততে পারেনি। এই ইংল্যান্ডের যে মানের ফুটবল এই লাস্ট 2-3টা ম্যাচে তারা খেলছেন, আমি মনে করি হ্যারি কেনদের উচিত এটা যদি ক্যারি করতে পারে, ঠিকভাবে যদি আর্জেন্টিনার বিপক্ষে সেরা ছন্দটা দেখাতে পারে, ডু অর ডাই, হয় থাকবো বাঁচবো, না হলে একবারে শেষ হয়ে যাব, এরকম মেন্টালিটি নিয়ে যদি খেলতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। এবং তারা যদি সেমিফাইনাল জিতে যায়, আপনার ফ্রান্স যদি ওদিক থেকে আসে কিংবা স্পেন যেই আসুক, সেক্ষেত্রে ইংল্যান্ড কিন্তু ইতিহাস আবার ফিরিয়ে আনতে পারে। ফুটবল কামিং হোম, এই যে গান, তাদের এই যে স্লোগান, সেটাও হতে পারে। তবে প্রত্যাশা করতে পারি কিন্তু তাদের ফুটবল বা যে কোনো গেমই হলো নির্দিষ্ট দিনের খেলা, ওই দিনে যদি আপনি ভালো করেন তাহলে আপনার রেজাল্ট আসবে। আর যদি নির্দিষ্ট দিনে আপনি ভালো না করতে পারেন, মেন্টাল প্রেশার কিংবা আদার যেসব বিষয়গুলো রয়েছে পারিপার্শ্বিক, সেগুলিকে ওভারকাম করতে না পারেন, তাহলে আপনাকে হেরে যেতে হবে। এই যে আর্জেন্টিনা, একটা ভালো দিক হলো যেটা আমি আগেও বলেছি, যে আর্জেন্টিনা যেটা করছে, যে মানে দলের সঙ্গেই খেলুক তারা কিন্তু পিছিয়ে পড়ে আবার কামব্যাক করে। 3টা ম্যাচেই কিন্তু আমরা টানা 3টা ম্যাচে নকআউট থেকে শুরু হয়ে এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একইভাবে দেখলাম তারা এই যে কামব্যাক করা, জিতে ম্যাচ জিতে বের হওয়া, এটাই তাদেরকে এগিয়ে রাখছে। তারা চ্যাম্পিয়নের মতোই খেলছে। এখন সেমিফাইনালে কি করবে না আমরা জানি না। তারা যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তারা যদি এই ছন্দ ধরে রাখতে পারে বা তাদেরকে আটকাতে না পারে কেউ, তাহলে তো তা একদম ফাইনালে যদি উঠে যায়, তাহলে কিন্তু একটা ঘটন বা অঘটন ঘটেও যেতে পারে। অঘটন বলবো না, তারা আবারও চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে। আবার এমন হতে পারে যে ফ্রান্সের প্রতিশোধের স্পৃহা তো কাজ করছেই। ফ্রান্স যদি তাদেরকে প্রথম থেকেই আপনার বলে রেখেছে এমবাপে যে আমরা ফাইনালে মেসির আর্জেন্টিনাকে চাই আরেকবার, তার মানে 18-22 সালে যে পরাজয়ের কষ্ট, সেই ক্ষতটা এখনও তার ভিতরে দগদগে এবং সেই ক্ষতটাকে সারানোর জন্যই তিনি চান যে প্রতিশোধটা একদম ফাইনাল মঞ্চেই নেই এবং চ্যাম্পিয়ন হয়ে, আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে তারপরে দেশে ফিরে ইউরোপে বীরের মতো যেন একদম মুকুট, দ্বিমুকুটের জায়গায় ত্রিমুকুট হবে, 3টা মোড়ক লাগানোর আগে যেন তারা মাথায় মুকুট তুলতে পারে, সেই চেষ্টাটাই করবে। সেমিফাইনাল দলগুলো তো নিশ্চিত হয়ে গেছে, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা, ইংল্যান্ড। কেমন হচ্ছে ইয়ামাল আর এদিকে এমবাপ্পে রয়েছেন ফ্রান্সের, এদিকে আর্জেন্টিনা, ওদিকে হচ্ছে ইংল্যান্ড, সব মিলিয়ে সেমিফাইনালটা কেমন দেখছেন আসলে? দেখুন, সেমিফাইনাল তো একটা বিশাল ব্যাপার। এটা মেন্টাল, এইসব জায়গায় নকআউট যখন খেলা হয়, প্রতিটা মুহূর্তেই একটা মেন্টাল ব্যারিয়ার থাকে এবং এখানে যে মেন্টাল চাপটা যারা জয় করে ভালো ক্রিকেট ফুটবল খেলতে পারে, তারাই কিন্তু জেতে। আপনি দেখুন, স্পেন কিন্তু একেবারে খারাপ দল না। তারা যতবার লাস্ট যে আপনার ফ্রান্সের সঙ্গে মুখোমুখি হয়েছে যে কয়েকবার, সেখানে তাদের রেজাল্ট ভালো। সেই জায়গা থেকে যদি চিন্তা করা হয়, তাহলে স্পেনকে এগিয়ে রাখতে হবে। কিন্তু এই ফ্রান্স আবার ডিফারেন্ট। বিশ্বকাপে তারা এসেছে, এমবাপ্পে ধরেন লিগে ভালো খেলছিল না, কিন্তু বিশ্বকাপে জাতীয় দলে যখন এসছে, তখন থেকে তিনি সুপারম্যান হয়ে গিয়েছেন। সুপারম্যান মানে হচ্ছে এই বিশ্বের, এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন পর্যন্ত তিনি যেভাবে খেলছেন, যেভাবে বল কন্ট্রোল করেন, যেভাবে গেম তৈরি করেন এবং গোল করেন, সব কিছু মিলিয়ে সেই এমবাপ্পে, ডেম্বেলে, এরা যখন কেবল সুপার মেধাবী কিছু ফরওয়ার্ড রয়েছে, তাদের অসাধারণ অলিসের মতো মিডফিল্ডার, মানে যারা মিডফিল্ড কন্ট্রোল করেন, তাদের রয়েছে। মানু কোনো তার মতো প্লেয়ার রয়েছে, উদীয়মান প্লেয়ার রয়েছেন। এই যে তারা সমন্বিতভাবে যদি জেগে ওঠে, তাহলে স্পেন আউট। স্পেনের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের গোল স্কোরার
সীমিত, এবং সীমিত স্কোরার থাকলে আপনি গোল মানে টাফ টিমের বিপক্ষে গোল বের করা খুব কঠিন। এদিকে যদি আপনি চিন্তা করেন আর্জেন্টিনা ইংল্যান্ড সমসমানের, তাদের লড়াইটা হবে ফকল্যান্ড দ্বীপের মানে দ্বীপ নিয়ে। ইংল্যান্ড তো ফকল্যান্ড দ্বীপ নিয়েছে, এইটা নিয়ে ম্যারাডোনা সবসময় ইংল্যান্ডের বিরুদ্ধে দাঁড়াতেন, এবং যে কোনো মুহূর্তে খেলার আগে বা সব কিছুতেই একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমরা দেখেছি ম্যারাডোনাকে। মেসিরা সেই রকম না, তার দেশের বা সেই ফকল্যান্ড দ্বীপ নিয়ে তারা কোনো কথা বলেন না, কিন্তু তাদের ভিতরে ভিতরে একটা লড়াই তো তাদের রয়েছে। ইংল্যান্ডের সঙ্গে তাদের একটা মানসিক লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই অনেক বছর পুরনো। সেই পুরনো লড়াইটা আবার মাঠে তারা নিয়ে আসার চেষ্টা করবে। এবার ইংল্যান্ডও চেষ্টা করবে কামিং হোম ফুটবল, যারা ফুটবলের জনক তারা ফুটবলের শিরোপা জিততে পারছে না অনেক বছর, এবার হয়তো তারা যদি ভালো ফুটবল খেলতে পারে আমার বিশ্বাস হয় যে তারা ভালো করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ম্যাচগুলো আর্জেন্টিনা দিচ্ছে তাদের ডিফেন্স লাইন থেকে প্লেয়াররা গিয়ে গোল করে আসছে, বা এই জায়গাগুলো কিন্তু ছিদ্রগুলো বন্ধ করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে তাদের কার্ডের সমস্যা আছে প্লেয়ারদের ইংল্যান্ডের, তো সেই ওভারকামগুলি করতে পারলে হয়তো ভালো কিছু করবে। যদি কোনো আনডিউ অ্যাডভান্টেজ না দেওয়া হয়, যেটা আমরা গত 3 ম্যাচ ধরে দেখতে পাচ্ছি, সেরকম কিছু না থাকলে আশা করা যায় ভালো কিছুই হবে। এটা সব যা হওয়ার হয়েছে, এখন একটা স্বচ্ছ গেম অন্তত উপহার দেওয়া হোক সেমিফাইনাল এবং ফাইনালে। যদি এর বাইরে হয় তাহলে মহাকলঙ্কিত হয়ে থাকবে এই বিশ্বকাপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা বিশ্বকাপের অন্যান্য খবর নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।